তো সর্বোচ্চ যেটা সেটা জানলাম পিক, আর সর্বনিম্ন ভ্যালি। এইখানে এই জায়গা থেকে দেখেন আমরা এই যে এটা হলো কানাডাকে ইন্ডিকেট করছে, এই পিকচার যখন বোঝাই তখন বোঝাবো না। কানাডা 1987 থেকে 1988 সালে কোনো চেঞ্জ হয় নাই, এই জায়গাটাকে কি বলে ধারণা আছে স্যার? ওই যে একজন চ্যাট জিপিটি না ওনারটা বের করছেন? এইটাকে নো চেঞ্জ আমরা বলি না, রিমেইন দ্য সেম। আর আইএলস এর ভাষা হচ্ছে প্লাটো। রাইটিং টাস্ক আইএলস এর এটা হচ্ছে রিডিং এর থেকে অনেক সহজ, এটা আপনি আমার কথা না মিলাই নেবেন। যেমন ওই যে প্রথম লিসেনিং এর ক্ষেত্রে বলছিলাম যে এগুলো একটা সময় আপনারা আমার কাছে কোশ্চেনই করবেন না, কারণ লিসেনিং সহজ। রাইটিং যদি আপনার গ্রামার ঠিক থাকে এবং টাস্কটা আপনি বুঝতে পারেন, দেন ব্যান্ড স্কোর উঠবে। গ্রামার, টাস্ক, অ্যাচিভমেন্ট এই দুইটা যদি হয় মনে করেন এমনি 6.5 আসবে। সো এইখানে আমাদের প্রথম যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে রাইটিং। এই যে আইএলস যে রাইটিং মডিউল আছে এটাতে টাস্ক থাকে কয়টা, কোনো ধারণা আছে স্যার? টাস্ক 1, টাস্ক 2, দুইটা টাস্ক থাকবে। আপনার জন্য বরাদ্দ আছে 60 মিনিটস, মানে 1 ঘন্টা। কোনো বলা নাই যে আপনাকে, যেমন এই যে আমরা ক্ষেত্রে বলতেছি যে 40 মিনিট হওয়ার সাথে 1 ঘন্টা হওয়ার সাথে সাথে আমরা যেমন রিডিংটা নিয়ে নিচ্ছি, সেম এটার ক্ষেত্রেও তাই। দুইটা টাস্কে কিন্তু বলে নাই, এখানে শুধু বলা আছে ইউ শুড স্পেন্ড, এই যে দেখেন দেয়া আছে ইউ শুড স্পেন্ড অনলি 20 মিনিটস। কিসের জন্য? টাস্ক 1 এর জন্য। সো বিষয়টা আবার এরকম না যে 20 মিনিট হয়ে গেলে আপনার খাতাটা কেড়ে নেবে, এরকম না। আপনি 20 মিনিট 1 ঘন্টার ভিতরে টাস্ক 1 লেখেন অথবা 2 লেখেন, ইটস টোটালি নান অফ দেয়ার বিজনেস। আপনার একটা টাস্ক হলে ওরা নিয়ে যাবে। সো আর টাস্ক 2 এর ক্ষেত্রে যেটা দেয়া আছে দেখেন ইউ শুড স্পেন্ড 40 মিনিটস। তো এখন আমরা যদি এটাতে আসি, 20 প্লাস 40 সমান সমান হচ্ছে 1 ঘন্টা, 60 মিনিট। সো আমরা যেই ওদের ইনস্ট্রাকশন দিয়ে আছে এটাই করব, এই 20 মিনিটেই শেষ করব। এইখানে মার্কিং ক্রাইটেরিয়াতে যদি আসি দেখেন 1/3 মার্কস ডিপেন্ডস অন টাস্ক 1 আর 2/3 ডিপেন্ডস অন টাস্ক 2। টাস্ক 1 কি সেটা আগে বলি, একটা রিপোর্ট লিখতে হবে আপনার, আর টাস্ক 2 তে একটা এসেই লিখতে হবে। রিপোর্টটা কি, এটা অনেক ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সের যেই সাবজেক্টগুলো আছে, সায়েন্সের সাবজেক্ট আছে, এখানে এই কাজগুলো যারা বিশেষ করে ইন্টারমিডিয়েট রিসেন্ট পাস করছেন ওনারা এই কাজগুলো করে আসছেন। যেমন আমার এখানে কিছু কোশ্চেন আমি রেখে দিছি, এই যে দেখেন এই একটা আছে, এটা কি স্যার? লাইন গ্রাফ, বার গ্রাফ, এটা একটা টেবল, এটা একটা পাই চার্ট, এটা একটা প্রসেস, বৃষ্টি, কি বলে ওয়াটার সাইকেল, পানি চক্র, এটা তো একদম পুরা অংশ, সম্ভবত জুওলজির অংশ মনে হয়। তারপরে এটা আছে হচ্ছে ফিজিক্সের, এটা হচ্ছে যে সিমেন্ট প্রোডাকশন। এইখানে আছে একটা ম্যাপ। তো এই যে লাইন গ্রাফ, বার গ্রাফ, মোর অরলেস এগুলি স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট, বাট এখন সম্ভবত যারা রিসেন্ট ইন্টারমিডিয়েট পাস করছেন এদের ইংলিশে এই সাবজেক্ট ইয়েগুলো আছে, ইমেজগুলো এক্সপ্লেন করতে হয়। এখন আমরা যেটা দেখলাম যে আইএলস এক্সপেক্ট ইউ হ্যাভ সাম জেনারেল সায়েন্স নলেজ, রাইটিং টাস্ক 2 এর 1 এর জন্য। তো এখন এগুলো যে কোনো একটা আপনার টেস্টে থাকবে, অথবা দুইটাকে একটা মিলবে, সেটা পরে আসতেছি। তো আপনি কি করবেন, ওই যে একটা পিকচার দিয়ে আছে, এই পিকচারের একটা রিপোর্ট লিখবেন। এটার ওয়ার্ড লিমিট যদি আমি বলি, এখানে দেখেন ওয়ার্ড লিমিট দেয়া আছে। সো ইউ শুড রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস। অ্যাট লিস্ট 150 মানে কি স্যার? সর্বনিম্ন, কমপক্ষে 150। তো এখন আপনি যদি এখানে ওই 150 ওয়ার্ডস লেখেন, ইনস্ট্রাকশনটা না বুঝে, এখানে কিন্তু বলে নাই নো মোর দেন 150 ওয়ার্ডস, এখানে হচ্ছে অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস, মানে আপনি যে কাজটা করবেন। তো আমরা এটাতে আসি,
দেখেন ওয়ার্ড লিমিট দেয়া আছে ইউ শুড রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস। এখন আপনি অ্যাট লিস্ট 150 যদি লেখেন, এই যে একটা কোয়েশ্চেন, দ্য ম্যাপস বিলো শো চেঞ্জেস ইন দ্য সিটি অফ নেলসন ইন দ্য রিসেন্ট টাইম। তো যখন আপনি 150 ওয়ার্ডসই লিখছেন, ওই কোশ্চেন থেকে তো কিছু ওয়ার্ড আপনি নিছেন, কিছু ওয়ার্ড নেবেন না? তো ওই ওয়ার্ডগুলো কিন্তু মাইনাস হবে। তো আপনি 150টা ওয়ার্ডের ভিতরে যদি 20টা ওয়ার্ড ওখান থেকে কপি করেন, তো ওই 20টা কিন্তু এলিমিনেট করবে ওরা। তাহলে হলো কত? 130। তাহলে 130 হইলে, বুঝতে পারছেন স্যার? মানে 150 ওয়ার্ড লিখছেন, যে ওয়ার্ডগুলো নিচ্ছেন ওখান থেকে, ওই ওয়ার্ডগুলো মাইনাস হবে, তখন আন্ডারলাইনতে পড়ে যাবে, মানে পেনাল্টিতে পড়বে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে অ্যাট লিস্ট 170 টু 180 ওয়ার্ড লিখব সেফ জোনে থাকার জন্য। আর 130 ওয়ার্ড 150 ওয়ার্ডের ভিতরে আপনি রিপোর্টটা ভালোভাবে লিখতেও পারবেন না। এখন যদি আমি 170টা লিখি, যে 20টা মাইনাস হলে, তাও তো আমার ওই যে আন্ডারলাইনতে আসতেছে না। কিন্তু এটা জানি কোনোভাবেই 200 প্লাস না হয়। সো এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। আপনার লিমিট দিয়েছে অ্যাট লিস্ট 150, আপনি আবার 250 লিখলেন, তাহলে কিন্তু পেনাল্টিতে পড়বেন। সো আমরা 170 80তে আসবো। আর মার্কিং ক্রাইটেরিয়া 130 বললাম, এটা আমরা একটু পরে আসি। সেম রাইটিং টাস্ক 2 এর জন্য যে ওয়ার্ড লিমিটেশন দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস। এই যে দেখেন, রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস। 250 ওয়ার্ড মানে সেম, আমরা এখানে আরো 30টা ওয়ার্ড হয়তো যোগ করবো। আমরা লিখবো 280 অথবা 270। বুঝতে পারছেন? রাইটিং টাস্ক 2 তে এখানে কিন্তু রিপিটেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে কোশ্চেন থেকে অনেকবার ওই ওয়ার্ডগুলো আসবে। এই জন্য আবার এটা জানি কোনোভাবে এবার 300 প্লাস না হয়, তাহলে পেনাল্টিতে যাবেন। ক্লিয়ার স্যার? এখন মার্কিং ক্রাইটেরিয়ায় 1/3 কেন বললাম, এইটা দেখেন। 1/3 মানে, আমি বাংলাদেশের প্রেক্ষাপট বলি, এটা আইএলটিএস এর সাথে সম্পর্ক নাই, বাট আপনি বুঝার ক্ষেত্রে সম্পর্ক আছে। 1/3 মানে আমরা যদি 100 ধরি, যে টোটাল 100 মার্কের পরীক্ষা আছে, আইএলটিএস 100 মার্কের না, তো 100 মার্কে ধরলে তাহলে 1/3 মানে কত আসে? টাস্ক 1 এর 33, আর টাস্ক 2 তে দেয়া আছে 2/3। 2/3 মানে 67 ধরলাম, এক থাকে, ওইটা একটা যোগ করে দিলাম এখানে। খুব মজার বিষয় হচ্ছে দেখেন, 33 মার্কস আছে, কিন্তু আপনি 170 বা 80 ওয়ার্ডের জন্য কয়টা সেন্টেন্স লিখতেছেন? 17 থেকে 18টা সেন্টেন্স। কারণ একটা সেন্টেন্সে তো 10টা ওয়ার্ড যেতেই পারে। 17 থেকে 18টা সেন্টেন্স লিখতেছেন আপনি, এবং একটা সেন্টেন্সের জন্য আপনি 2 মার্কস করে পাচ্ছেন। আমি যদি 33 ধরি বাংলাদেশের প্রেক্ষাপটে, সো আইএলটিএস তো এত ইজি না। এইটার ক্ষেত্রে যেটা বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে এভরি ওয়ার্ডস হ্যাজ দেয়ার ওন মিনিং। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আছে, আপনি আননেসেসারি ব্যবহার করবেন, পেনাল্টি। সেন্টেন্স তো যাবেই, আপনি অ্যাজ ইট ইজ ফ্রেজ একটা কপি করছেন কোশ্চেন থেকে, ওই পুরো ফ্রেজটাই বাদ। এই জন্য আমরা এখানে অফ টপিকসে অবশ্যই যাব না। এখন বলতে পারেন আপনি আমার কথা বিশ্বাস করেন না, এই যে কোশ্চেন মার্কিং ক্রাইটেরিয়া রেখে দিছি, এই যে দেখেন স্যার, অফ টপিকস। আবার আপনি বলতে পারেন যে আমি একটু মুখস্থ করব, কিছু দেন, এই যে মেমোরাইজড। তারপরে নাম্বার অফ ওয়ার্ডস। আইএলটিএস এর ক্ষেত্রে মনে রাখবেন, এই মার্কিং করার আগে 3 টাইমস রিড দেওয়া হয়, 4th টাইমে এসে এটাকে কি করা হয়, মার্কিং করা হয়। বুঝতে পারছেন? সো নেক্সট, তো এখন আমি যদি আইএলটিএস এর ক্ষেত্রে আসি, আইএলটিএস এটাতে 9, টাস্ক 1 এ এটা হলো 9। আর ওকে, আমি বাংলাদেশি ফর্মুলা আগে বুঝাই। তো 67 মার্কস হচ্ছে কোনটাতে, টাস্ক 2 তে। টাস্ক 2 তে যদি 67 থাকে, তাহলে আপনি এখানে লিখতেছেন কত? 27 থেকে
28টা সেন্টেন্স বা 30টাই ধরলাম, 30টা সেন্টেন্স। তো একটা সেন্টেন্স লিখে আপনি এখানে পাচ্ছেন 2-এর বেশি মার্কস। তার মানে মনে রাখবেন একটা বিষয়, এটা বোঝানোর উদ্দেশ্য অফ টপিক্সে গেলেই পেনাল্টি। স্পিকিং এ যদি আমি অফ টপিক্সে যাই এবং ওটা ব্যাক করতে পারি, ইটস এ গুড সাইন যে আপনি বুঝছেন যে রং করতেছেন, আবার আপনি কি করছেন, রাইটে চলে আসছেন, ওটাতে মার্কস দেবে, কিন্তু এখানে দিবে না। আর আপনি পুরাটা লিখলেন, লেখার পরে ভাবলেন এখানে অফ টপিক্স আছে, তখন আবার কাটাকাটি করেন। আগে তো পেন্সিল ছিল, যা ইরেজ করা যেত, এখন তো তাও হচ্ছে না। সো রাইটিং এ প্ল্যানিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসি আইএলস এর ক্ষেত্রে কিভাবে হয়। আইএলস এ টাস্ক 1 এ 9, আর টাস্ক 2 তে যেহেতু 2/3, 9 × 2 18। তো 3টে যোগ হবে কত, 27 / 3। তারপরে আপনার ব্যান্ড স্কোর ক্যালকুলেট করা হবে। মানে আপনি যদি টাস্ক 1 এ পান 7, টাস্ক 2 তে পাইছেন 6, তাহলে আপনি ওভারঅল কত পাবেন? 6। আমরা ক্যালকুলেট করে দেখাই, এই যে ইনটু 2, 12, তাহলে 12 আর 7 কত হলো স্যার? 19 / 3, 3 6 18, 1 0, 3 3 9, 1 0 3, 6.33 মানে 6.5। যদি 0.5 প্লাস হয়, সরি 0.25 প্লাস হয়, সেই ক্ষেত্রে 0.25 বলে তো কোনো স্কোর নাই, এটা আসবে 50, মানে যে 6.33, এটা হয়ে গেল হচ্ছে 6.50। বুঝতে পারছেন এখন এটাতে? আমরা এইটা এতটুকু জানা খুবই দরকার ছিল। নেক্সট, এখন আমরা আসি রাইটিং টাস্ক 1। মূলত এটা নিয়ে বেশি ফোকাস করব। এইখানে 6 রকমের পিকচার আছে টোটাল, এইখান থেকেই আসবে, এর বাইরে থেকে আসলে টাকা ফেরত। বুঝতে পারছেন? বাইরে থেকে মানে এই যে এটা যেটা করলাম, এটার নাম কি? না, এটা লাইন গ্রাফ। আর পরে যেটা আছে বার গ্রাফ। লিখে রাখি, আপনারা লিখে রাখেন স্যার, যদি কমন না আসে তখন টাকা ফেরত দিতে হবে না। এরপরে আর একটা আছে টেবিল, এরপরে আছে পাই চার্ট। ওয়াই নেক্সট, এরপরে আছে প্রসেস। প্রসেস দুই প্রকার, এটা আমরা যেটা করছি এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস মানে এটা হচ্ছে পানি চক্র। আর একটা ম্যানমেড, এই যে ম্যানমেড, এটা হচ্ছে সিমেন্ট প্রোডাকশন। তো এই দুইটার যে কোনো একটা আসতে পারে প্রসেস। আর একটা হচ্ছে, এটা বুঝতেই পারতেছেন, 2004 সালের স্কুল সাইট, আর হচ্ছে 2024 সালে, এটা হচ্ছে ম্যাপ। তো এই টোটাল 6টা বলতে ম্যাপ, প্রসেস দুইটাকে আমরা একটা ধরলাম, যে কোনো একটা আসতে পারে। না না, ওই প্রসেস দুইটা মিলে একটা হচ্ছে ম্যানমেড আর একটা হচ্ছে ন্যাচারাল, এই দুইটা মিলে একটা, যে কোনো একটা আসবে। আর একটা পাই চার্ট, টেবল, বার গ্রাফ, লাইন গ্রাফ, এই 6টার ভিতরে যে কোনো একটা আসবে। যে কোনো মানে এই পিকচার অ্যাজ ইট ইজ না, কিন্তু মানে না হয় লাইন গ্রাফ আসবে, নাই বার গ্রাফ আসবে, নাই পাই চার্ট আসবে, আর না হলে প্রসেস আসবে। তো আপনি ধরে রাখেন, এই যে লাইন গ্রাফ, এই যে বার গ্রাফ, আর হচ্ছে এই পাই চার্ট, এই তিনটেই মোরলেস 60% ক্ষেত্রে এখান থেকেই কোশ্চেন হয়। এই তার মানে এই তিনটা বেশি আসে। যেমন এর আগে ওই যে মাসপি বা ওই যে অদ্রিকটা বলে গেল যে যেটা বলে স্যার, যেটা বলে ওইটাই আসে। হ্যাঁ, তো বললো না। এখন বিষয়টা হচ্ছে ওইটার কারণে এইটা রেশিও গুলো বোঝা যায়, যে এই কোশ্চেনটা মনে করেন যে 6 তারিখে একটা টেস্ট আছে, ওখানে এক টাইপের কোশ্চেন আসছে, পরে আবার 11 তারিখে আছে, কি টেস্ট আসবে ওইটা একটু ওইটা নিয়ে স্টাডি করলে বোঝা যায় এই কোশ্চেনটা পসিবিলিটি বেশি। তো এই তিনটা মোর অনলেস বেশি আসে। টেবল আসতে পারে, আপনি যদি একটু ডিফিকাল্ট হয় কোশ্চেন, সেই ক্ষেত্রে প্রসেস একটা আসতে পারে, আবার ম্যাপও আসতে পারে, কিন্তু এই রেশিওটা খুবই কম। আমরা এই 6টাই করব।
এখন এটাতে কোনো কোশ্চেন আছে কি পিকচার আসবে স্যার? দুইটা মিলেও একটা হতে পারে। দুইটা মিলে বলতে এটা নরমালি হয় যেমন একটা পাই চার্ট তুলে দিছে আর একটা মনে করেন টেবিল দিয়ে দিছে, মিক্স থাকে, দুইটা মিলে একটা হতে পারে। আবার পাই চার্ট নরমালি এখানে দুইটা পিকচার আছে, আপনি তিনটা পিকচারও থাকতে পারে, তিনটা পাই চার্ট সেপারেট, পাঁচটাও থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। তো আমরা যদি মোর অরলেস এই লেখার প্যাটার্নটা শিখি, তো তিনটা থাক আর পাঁচটা থাক আর একটা থাক, ওইটা আমাদের ফ্যাক্ট না। ক্লিয়ার স্যার? এখন এই জায়গাগুলোতে যে বিষয়টা ইনক্লুড করা লাগবে, যে উনি বললেন কি বলে নিউমেরিক্যাল ওয়েতে লিখবো কিনা, এইখানে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, রাইটিং টাস্ক ওয়ানের ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো খুব বেশি দেখে। যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখেন এখানে দেয়া আছে, এটা সব জায়গাতেই থাকবে, summarize the information by selecting and reporting the main features and make comparison where relevant. কম্পারিজন করতে হবে যদি সম্ভব হয়। আর আমি লিখবো কি মেইন ফিচার্স। এখন আমরা যদি এই কোশ্চেনে আসি, দেখেন এইখানে ওইটাতে কেন গেলাম না, ওটা হলো ম্যাপ, ম্যাপে ফিচার ওই রকম বোঝা যাচ্ছে না। আমরা যদি এখানে আসি, এই যে সর্বোচ্চ যে প্রান্তটা আছে আর সর্বনিম্ন, এটা হচ্ছে মেইন ফিচার। সর্বোচ্চ ছিল এত, সর্বনিম্ন তো, এই সর্বোচ্চকে কি বলে? হাইয়েস্ট পিক, আইএলটিএস এর ভাষা হলো পিক। নেক্সট আর একটা যেটা আছে এই যে সর্বনিম্ন, এটাকে কি বলে? আমরা লোয়েস্ট বলতাম না, হাইয়েস্ট লোয়েস্ট, এটাকে আমরা বলবো ভ্যালি। হ্যাঁ, পিক ভ্যালি। তো মেইন ফিচার বলতে আপনার রাইটিং এ জানি এইটা দুইটা থাকে, এট দ্য সেম টাইম এক্সেপশনাল, এটাকে আইএলটিএস এর ভাষা বলে অ্যানোমালিস। অ্যানোমালিস মানে কি, দেখেন এই পর্যন্ত বাড়ছে, হুট করে আবার নেমে গেছে, এই লেখার ভিতরে জানি এগুলো থাকে। যেটা থাকবে না মেইন ফিচারের ক্ষেত্রে, যেমন এইখান থেকে বাড়া শুরু করছে, এটা হচ্ছে 1987 সাল, এইটা আমি স্কিপ করে যাব। কেন স্কিপ করব? কারণ ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ বলে এইখান থেকে, এই যে 1986 থেকে এটা বাড়া শুরু হয়েছে, যেটা 1988 সালে 88 সালে এত হয়েছে, এইটা যেহেতু এর মাঝে পড়ে গেছে, এটা বাদ। সেটাই হলো এই যে মেইন ফিচার। এই যে দেখেন, মানে সবগুলো রাখছি, আপনি যাতে বলতে না পারেন যে আমি আমার মতো করে বোঝাচ্ছি বা আমার মতো করে বলছি, যাতে সেটা না হয়। তো মেইন ফিচারটা আমি ফোকাস করব। যদি আমি সবগুলো ফোকাস করতে যাই ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ড যাবে এখানে 300 প্লাস, তত তো লেখা যাবে না, বুঝতে পারছেন? এখন যে সর্বোচ্চ যেটা সেটা জানলাম পিক, আর সর্বনিম্ন ভ্যালি। এইখানে এই জায়গা থেকে দেখেন, আমরা এই যে এটা হলো কানাডাকে ইন্ডিকেট করছে, এই পিকচার যখন বোঝাই তখন বোঝাবো না। কানাডা 1987 থেকে 1988 সালে কোনো চেঞ্জ হয় নাই, এই জায়গাটাকে কি বলে? ধারণা আছে স্যার? ওই যে একজন চ্যাট জিপিটি না ওনারটা বের করছেন, এইটাকে নো চেঞ্জ আমরা বলি না, রিমেইন দ্য সেম। আর আইএলটিএস এর ভাষা হচ্ছে প্লাটু। প্লাটু মানে এই জায়গায় কোনো চেঞ্জ হয় নাই, রিমেইন দ্য সেম। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার আইএলটিএস এর ল্যাঙ্গুয়েজ টাস্ক ওয়ানের বিউটি হচ্ছে এখানে, যে আপনি এই পয়েন্টগুলো জানেন, এটা এই রাইটিং টাস্ক ওয়ানে এই ওয়ার্ডগুলো কি হতে পারে, এই ওয়ার্ডগুলো আপনি ইমপ্লিমেন্ট করেন। প্লাটু, PLATEAU। সে যা, যদি আপনি এটা লোক ওদের ইয়ার আপনার গাইডলাইন এরকম, মানে বিদেশি আনসিল বলেন আইডিবি বলেন, গাইডলাইন এরকম। এখন যদি যারা ভালো পড়াচ্ছে তারা তো সব একই বলবে। নেক্সট আরেকটা যে বিষয়টা আমরা মনে রাখবো, এই যে বাড়ছে, বাড়াটা কেমন বাড়ছে? দৃশ্যমান না স্যার? সিগনিফিক্যান্টলি। সব জায়গায় যদি ইনক্রিজ দিই ওইটা আবার সমস্যা হবে। সব জায়গায় ইনক্রিজ, ওই যে আপনি এটা বললেন রাইজ, গো আপ, ক্লাইম, ওই ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে, আমরা একটু পরে আসবো। তাহলে এইখানে অ্যাডজেক্টিভের একটা ব্যবহার আছে, সিগনিফিকেন্টলি বাড়ছে। আবার এই যে দেখেন সুন্দর করে নামে গেছে পরের 1 বছরে, তাহলে ছিল হচ্ছে 25 মিলিয়ন টন, আর পরের বছরে এটা আসে হচ্ছে প্রায় 14 মিলিয়ন টন, তার মানে ডিক্রিজ হলো না? এই ডিক্রিজটা কেমন?
ড্রামাটিক্যালি হতে পারে। এখন এই যে ড্রামাটিক ডিক্রিজ সিগনিফিকেন্ট না বলে আমরা এটাকে যদি বলি প্লামেটেড, প্লামেটেড হয়েছে, হ্যাঁ কুইকলি হয়েছে। এই যে দেখেন উনি আমার নাম হাতে নিয়ে বসে আছে। সো এখন দেখেন এই ওয়ার্ড গুলো দরকার, প্লামেটেড, প্লাঞ্জ। এখন আবার ওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটু পরে আসবো এটাতে দেখানোর জন্য যে এই প্লামেটেড এর আগে আবার সিগনিফিকেন্টলি প্লামেটেড দিয়েন না, তাহলে কিন্তু আবার ধস নামবে। কারণ প্লামেটেড মানে হচ্ছে সিগনিফিকেন্টলি ডিক্রিজ। তো ওয়ার্ডের ওই যে বললাম ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড হ্যাজ দেয়ার ওন মিনিং। ওয়ার্ড আমি দিলাম কিন্তু এটার প্রয়োগ জানে না, ধরাটা খেয়ে যাবেন। নাহলে ইংলিশটা এরকম হবে, এই যে আই ওয়াস মাই রিলেটিভ, হয় না স্যার? হয়, আই ওয়াস মাই রিলেটিভস হয়। এটা কিভাবে হয়? ওই যে রোড অ্যাক্সিডেন্টে মনে করেন সাংবাদিকরা লাইভ করতেছে, আপনি টেলিভিশন স্ক্রিনে দেখতেছেন, ওয়াস মানে তো মুভমেন্ট দেখা। তো এখন যে কোনো জায়গায় এটা ব্যবহার করা যাবে না। ইন জেনারেল আপনি যেটা বুঝাইতে চাইছিলেন যে উনি বললো আই ভিজিট, আই সি, যেটা ওটা দিলে তো হতো, এটা তো কিছুই হলো না। ওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে বি শিওর ইউ নো দ্য এক্সাক্ট প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট, নাহলে কোলোকেশন না জানলে সমস্যা হবে। ঠিক আছে স্যার? এটা এরপরে আমরা যদি এটাতে আসি, দেখেন সেম কেস, মেইন ফিচার আমরা নিচ্ছি সর্বোচ্চ সর্বনিম্ন। আমরা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট স্টেপ বাই স্টেপ লিখতে গেলে 300 ওয়ার্ডের আগে শেষ হবে না। আর আপনাকে ওরা যেটা বলেই দিছে সেটা হলো মেক এ কম্প্যারিজন, কম্প্যারিজন করেন। আপনি সোজা আপনার মতো করে লিখে গেলেন, কোনো কম্প্যারিজন নাই, ব্যান্ডিজ করে উঠবে না। ঠিক আছে, নেক্সট। তাহলে এই পিকচারগুলোতে আর কোনো কোশ্চেন? টেবলের ক্ষেত্রে এখানে দুইটা বিষয় জানা দরকার, একটা হচ্ছে কলাম আর একটা রো। রো কোনটা? পাশাপাশি। কলাম, হ্যাঁ কলাম মানে হচ্ছে কলা গাছ, কলা গাছ তো খাড়া হয়, তার মানে এটা হলো কলাম, তাই না স্যার? এটা বোঝার জন্য আর কি। আর রো এটা এইখানে কিছু ইনফরমেশন দেয়া থাকে, আমরা যখন পিকচার করব তখন দেখতে পারবো। এই যে এখানে এই যে লাইন গ্রাফ বার গ্রাফের ক্ষেত্রে এইখানে কিছু ইনফরমেশন দেয়া আছে, মনে করেন কিছুই নাই, সুন্দর করে পার্সেন্টেজ দেয়া আছে, তার মানে এগুলোর ক্যালকুলেট হবে পার্সেন্টেজে। এই যে এখানে যেমন সুন্দর করে মিলিয়ন টনস দেয়া আছে, কত মিলিয়ন? এই যে 20 মিলিয়ন, 15 মিলিয়ন, 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 25 মিলিয়ন, 30 মিলিয়ন, এটা কিন্তু মিলিয়নে হবে। তো এইখানে কিছু ইনফরমেশন থাকবে, এই ইনফরমেশন গুলো আপনি অবশ্যই রাইটিং এ ইনক্লুড করবেন। তো এটাকে কি বলে? আমরা আরেকটু আইএসএল ল্যাঙ্গুয়েজে আসি। এটাকে আমরা যদি এইভাবে আসি, এটা কি? এক্স অ্যাক্সিস, আমরা বলে আছি অ্যাক্সেস, এক্স অ্যাক্সেস, ওয়াই অ্যাক্সেস। তো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, তো এটা হলো এক্স এই পিকচারের ক্ষেত্রে। এক্স মানে এই যে এটা উপরের দিকে যেটা গেছে। তো এক্স অ্যাক্সিসে কিছু ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশন আমি রাইটিং এ ইনক্লুড করব। যেমন এই যে এখানে দেয়া আছে এই যে 15 কি পার্সেন্ট, 15 মিলিয়ন, তো লেখার সময় মিলিয়নটা লেখেন। অ্যাট দ্য সেম টাইম এই যে ওয়াই অ্যাক্সিস এখানে আছে, আমরা যেটা লিখলাম এই যে দেখেন ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে কিছু পিরিয়ড থাকে, ডেট, এই পিরিয়ডগুলো অবশ্যই আপনি আপনার রাইটিং এ ইনক্লুড করবেন। বুঝতে পারছেন? তাহলে ভ্যান্ডিজ স্কোর বাড়বে, আদারওয়াইজ 0 থেকে 9 কিন্তু সবই পাবেন, পাবেন একটা কিছু, এলে ফেল বলে কোনো অপশন নাই, আছে ফেল নাই। নেক্সট, পাই চার্টের ক্ষেত্রে আমরা যেটাতে মেইন ফোকাস করবো যে সামারাইজ দ্য ইনফরমেশন, কি দেখা ছিল এখানে স্যার? সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজন আর রেলিভেন্ট। তো এটা যদি আমরা পাই চার্টে আসি, পাই চার্টের ক্ষেত্রে আমরা দেখব বিগ প্রপোর্শন, স্মল প্রপোর্শন, সর্বোচ্চ কত, মনে করেন আমরা যদি এই পিকচার ধরি এটাতে 29, সর্বনিম্ন হচ্ছে 6। তো এটা হচ্ছে মেইন ফিচার, মেইন ডিফারেন্স গুলো আপনি আপনার রাইটিং এ ইনক্লুড করবেন। ঠিক আছে স্যার? এটা যদি আমি লাইন গ্রাফেরটা এরকম আরেকটা আঁকায়া দেখাই আরো ভালো হবে, সেটা হচ্ছে এই যে এরকম মেইন ফিচারটা কি হয়, যেমন এটাই দেখেন, এটা একটু ইরেজ করি। কম্প্যারিজন যখন করব আমরা কার সাথে কার কম্প্যারিজন করব?
বড়টার সাথে ছোটটার। এখানে কার সাথে তুলনা করা যায় দেখেন তো, তিনটা আছে, যেমন তিনটা বলতে এখানে দেয়া আছে আপনার, এইটা হচ্ছে অস্ট্রেলিয়া, কোনটা এটা লালটা কানাডা, আর এটা ইউরোপিয়ান কমিউনিটি। এখন এই তিনটা দেশকে আমি কি করব, গ্রুপিং করে ফেলবো। ওই যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার। তো আমি যদি এই তিনটাকে আলাদা আলাদা করে লিখতে যাই, আমার লেখাটা কম্প্যারিজন হবে না, ভালো হবে না। সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, এইখানে গ্রুপিং করব। গ্রুপিং কার সাথে কার মিল আছে, এই যে এই চ্যাংড়া আর এই চ্যাংড়া শুরু হয়েছে, তারপরে উঠছে নামছে উঠছে নামছে, কিন্তু শেষ পর্যন্ত এরা কিন্তু ঊর্ধ্বমুখী আছে। তার মানে আমরা এই অস্ট্রেলিয়া আর কানাডাকে একটা গ্রুপে করব। আর এ স্টার্টিং এ একটু উঠার পরে ওই যে ধস নামছে, তার মানে এই কিন্তু এক্সেপশন এখানে। এই জন্য আমরা যেই কাজটা করব, যে মেইন ফিচার যখন সিলেক্ট করব তখন কি করব, যার সাথে যার মিল আছে তাকে আলাদা গ্রুপিং করে নিব। বুঝতে পারছেন? সেম কেস হবে পাই চার্টের ক্ষেত্রেও, এখানেও সেম। যেমন এই গ্রুপের সাথে এই গ্রুপের মিল আছে, এও মিল আছে। আমরা এই কোশ্চেনগুলো যখন স্পেসিফিক একটা একটা করে ধরে বোঝাই, তখন আরো হাতে হাতে বোঝাবো না। নেক্সট, এরপরে আসেন টেবিলে। টেবিলে কার সাথে কার মিল আছে, ওই যে ম্যাক্সিমাম মিনিমাম, সর্বোচ্চ সর্বনিম্ন। যখন আমরা পাই চার্টে আসবো, তখন বিগ প্রপোর্শন স্মল প্রপোর্শন। বিগ বলতে এটা বড়, এটা বড়, আর এটা বড়, এই তিনটা। তাহলে এইটা মানে হচ্ছে হাউজিং, এইটা মানে আদার সার্ভিস, আর এটা মানে হচ্ছে ফুড। তার মানে এই তিনটায় বেশি ব্যয় করছে, এই দুইটা মানে যে ট্রান্সপোর্টে 10% আর হেলথে আছে 3%। তো সর্বোচ্চ সর্বনিম্ন এটা আমার রাইটিং এ জানি থাকে। হ্যাঁ, আমরা একটু আসি একটা, যখন একটাতে এক একদিন একটা করে বুঝাবো। রাইটিং মোর অর লেস গ্রামার ঠিক করে, রাইটিং আমি তুলে দেবো না, কিন্তু গ্রামারটা ঠিক করে নেন। নেক্সট, এরপরে আসেন প্রসেস। প্রসেসে কি দেওয়া আছে, প্রসেসে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্টিং পয়েন্ট ধরতে পারা, কোথা থেকে শুরু হচ্ছে। যদি ওইটা ধরতে পারেন গুড, না হলে ভেরি গুড, কারণ 0 থেকে 9 শুরুই তো হয়নি। ঠিক আছে স্যার, সো স্টার্টিং পয়েন্ট ধরবো। নেক্সট, এটাও সেম কেস। আর ম্যাপের ক্ষেত্রে এটা আমরা লিসেনিং মডিউলে করে আসছি, লিসেনিং এ যেরকম করে আসছি মোর অরলেস ওই রকমই, কিন্তু এখানে লিখতে হচ্ছে। এখানে আমরা ওই যে সেম কেস, ওই যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। মেইন ফিচার মানে 2004 সালে 600 স্টুডেন্ট ছিল, কি কি সুযোগ সুবিধা ছিল। আর 2024 সালে এখানে স্টুডেন্ট হচ্ছে 10,000, সরি 1,000। এইটার কি কি এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, হ্যাঁ সেগুলো আমরা দেখাবো। ঠিক আছে স্যার, কোনো কোশ্চেন? হ্যাঁ, কোশ্চেন গুলো খালি নোট করেন, আমি পরে সময় দিতেছি, যে আপনার কোশ্চেন করার জন্য আলাদা আমি সেশন দিচ্ছি। এরপরে আসেন মার্কিং ক্রাইটেরিয়াটা একটু জেনে যাই, জেনে অন্যটাতে যাব। তো মার্কিং ক্রাইটেরিয়াতে প্রথম যেটা আছে সেটা হচ্ছে টিএ, এটা হচ্ছে নাম্বার 1। টিএ কোথায় পারলাম, এই যে কোশ্চেন আমার এখানে রেখে দিছি, এই যে টিএ, এটা কিন্তু অফিসিয়াল ইউজ অনলি। বুঝতে পারছেন, মানে ওদের ইয়ে থেকেই দেখাচ্ছি। টিএ, টিএ মানে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট মানে এই যে কোশ্চেনটা আপনার সামনে দেয়া আছে, যে ইমেজটা দেয়া আছে, এই ইমেজটা আপনি বুঝতে পারছেন কি রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী লেখেন। মানে এখানে যে ইনফরমেশনগুলো, যে আপনি বলেন নিউমেরিক্যাল যেগুলো ডেটা আছে, হ্যাঁ এই ডেটাগুলোকে আমরা কি করব, ওয়ার্ডে কনভার্ট করব। তো এই ইনফরমেশন যখন আপনি লিখতেছেন, যে এই যে 30 কি বলে হাইয়েস্ট ছিল, এটা আমরা হাইয়েস্ট লোয়েস্টে আসি। হাইয়েস্ট ব্যয় করছে জাপানিজ পিপুল কিসে, আদার সার্ভিসে। তো আপনি এটা পাইলেন কোথায়,
ওই ডেটাটা ওই যে আপনার পাশে লিখে দিচ্ছে 29%। এটা লোয়েস্ট ছিল, লোয়েস্ট কোথায় পেলেন? ওই যে ডেটাটা আপনি লিখে দিবেন, বুঝতে পারছেন? সো এইখানে টাস্ক অ্যাচিভমেন্টে যেটা আরো দেখে, সেটা আপনি যখন একটা টাস্ক 1 লিখবেন, টাস্ক 1 এর ক্ষেত্রে আপনার রাইটিং এর প্যারাগ্রাফ থাকবে 4টা। একটা ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে P1, P1 মানে প্যারাগ্রাফ 1, P2 মানে হচ্ছে ওভারভিউ, ওভারভিউ মানে সামারি, P3 মানে হচ্ছে বডি 1, P4 হচ্ছে বডি 2। এটা পানির নাহাল সহজ সার এগুলো। ওয়েট ওয়েট রুক্ষ জানা, আমরা আসি, এটা সহজ, রাইটিং টাস্ক খুবই সহজ, এটাতে সর্বোচ্চ স্কোর তোলা যায়। সো এখন টাস্ক অ্যাচিভমেন্টে দেখে আপনি ওভারভিউটা লিখছেন কিনা। অনেকজনই লেখেন, আপনি যদি ওভারভিউ না লেখেন জীবনেও কোনোদিন আপনি 6 এর প্লাস ব্যান্ড স্কোর আশাই করা যাবে না। ওভারভিউ মানে সামারি, একটা পিকচার দেখে আপনি সারমর্ম বুঝতে পারছেন, তার মানে ওই পিকচারটা আপনি লিখতে পারবেন। সো বেটার ব্যান্ড স্কোর চান রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে ওভারভিউটা আগে ঠিক করেন, ঠিক আছে স্যার? অ্যাকুরেসি অফ ডেটা, অ্যাকুরেসি অফ ডেটা মানে ওই যে আমরা যদি পাই চার্টের ক্ষেত্রে আসি, তা আপনি বললেন সর্বোচ্চ ব্যয় করছে জাপানিজ পিপুল কোথায়? আদার সার্ভিস। এখন আদার সার্ভিসের পাশে লিখে দিলেন হচ্ছে সুন্দর করে 24%। হবি হবি লয়, কারণ এটা তো 29%, 24 তো ছিল হচ্ছে ফুডে। তো আপনি যে ইনফরমেশন দিলেন ওই ডেটাটা অবশ্যই পাশে ইনক্লুড করবেন, যেটা অ্যাকুরেট হতে হবে। যদি এই কাজগুলো করতে পারেন তাহলে টি এর ক্ষেত্রে এই যে এখানে যেটা দেয়া আছে মানে টাস্ক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে 25%। এখানে আইএলটিএস এর ভাষা যদি আরো বলি, দেখেন, হ্যাভ ইউ সামারাইজ দ্য ইনফরমেশন appropriately by selecting and reporting the main features? ওই যে কথা আগে বলে আসলাম আইএলটিএস এর ভাষায় বলি এখন, হ্যাভ ইউ মেড আ কম্প্যারিজন প্রপারলি অ্যান্ড সাফিসিয়েন্টলি? তুলনা করছেন। সো এই বিষয়গুলো হচ্ছে এক্সামিনার ফোকাস করবে। নেক্সট হচ্ছে হ্যাভ ইউ রিটেন আ ক্লিয়ার ওভারভিউ, ওই যে যেটা আমরা ওভারভিউ বলে আসলাম সামারি। হাইলাইট দ্য কি ফিচার্স ইন অ্যান ওভারভিউ, ওভারভিউতে আপনি কি ফিচারগুলো হাইলাইট করবেন সেটা আমরা একটু পরে শিখাবো। অ্যাভয়েড পুটিং ইনফরমেশন হুইচ ইজ রং, ওই যে দেখালাম যে আপনি বলছেন সর্বোচ্চ ব্যয় করছে দিয়েছেন 24%, ওটা ভুল, তো ভুল লিখলে পেনাল্টি যাবেন। অপিনিয়ন যদি লেখেন পেনাল্টি, অপিনিয়ন রাইটিং টাস্ক 1 এ নাই। যেই রাইটিং আমরা লিখবো ইটস আ ফ্যাকচুয়াল রিপোর্ট। কিসের ফ্যাকচুয়াল রিপোর্ট? ফ্যাক্টটা হচ্ছে এই যে যা আপনার সামনে আছে এটা। সো হোয়াট টু রাইট, যেহেতু আপনি এটা বুঝে গেছেন, এটা সাথে বোঝা যায় কি লিখতে হবে। এই রিপোর্টটা যেহেতু আমি না, ইটস নট অল অ্যাবাউট মি, ইটস অল অ্যাবাউট দ্য পিকচার, এই জন্য এটাকে বলে ইনফোগ্রাফ টাইপ অফ কোশ্চেন। ইনফোগ্রাফ মানে কি? ইনফরমেশন ইন দ্য গ্রাফ। গ্রাফ মানে যে পিকচার, পিকচারে যে ইনফরমেশন আছে সেটা লিখবেন। তো ইটস নট অল অ্যাবাউট ইউ, যেহেতু আপনি না, সো ইউর এন্টার রাইটিং এ আই, মি, উই, হি, শি, শীতে লিখছি, এগুলো লেখা যাবে না, না, বুঝতে পারছেন স্যার? এখন যেহেতু আই, আমি, আমরা, এগুলো লেখা যাবে না, সেই জন্য আপনি আপনার কোনো অপিনিয়ন এন্টার রাইটিং এ দিতে পারবেন না। এই যে যেমন মনে করেন যে এখানে দেয়া আছে জাপানিজ এবং মালয়েশিয়ান পিপল, কোথায় জানি দেখলাম পাইচাটে, পাইচাটে দেয়া আছে জাপানিজ এবং মালয়েশিয়ান পিপল, মনে করেন এটা সবচেয়ে বেশি ব্যয় করছে, আমরা ধরলাম হচ্ছে আদার সার্ভিস অথবা হাউজিং ধরলাম, এটা হচ্ছে 24%। আমরা ধরলাম যে কি বলে মালয়েশিয়ান লোকজন ব্যয় করছে 24% আর জাপানিজ লোক ব্যয় করছে হচ্ছে 21%। তার মানে মালয়েশিয়ান লোকরা হচ্ছে খুব রিল্যাক্স, ডুপ্লেক্স বাড়িতে থাকতে পছন্দ করে, আর এরা হচ্ছে পুয়ার, এরা স্লামে থাকতে পছন্দ করে। এরকম মন গড়া তথ্য দিবেন, পেনাল্টি। নিজের মতো কিছুই লেখা যাবে না এইখানে, ফ্যাকচুয়াল রিপোর্ট, ফ্যাক্ট যা আছে তাই, নিজের মতো করে এক্সপ্লেইন করতে যাবেন না, ঠিক আছে স্যার? নেক্সট, যেহেতু আপনি না, ইটস নট অল অ্যাবাউট ইউ, তো আপনি কি করলেন? অ্যাভয়েড করবেন উই ক্যান সি, আই ক্যান সি, এগুলো লেখা যাবে না।
ঠিক আছে স্যার? অপিনিয়ন দেওয়া যাবে না, এইখানে কোনো কনক্লুশন দেওয়া যাবে না। রাইটিং টাস্ক 1-এ নিজের মতো করে অ্যানালাইসিস করা যাবে না। ওই যে বললাম যে জাপানিজ লোকজন খুব হিসাবি, এরা কম খরচের বাসায় থাকে, হ্যাঁ, এগুলো লেখা যাবে না। তারপরে যেটা লেখা যাবে না, আপনি প্রেডিকশন করতে পারবেন না নিজের মতো করে। প্রেডিকশন মানে কি? হ্যাঁ, এখন জাপানিজ পিপল সবচেয়ে বেশি কম ব্যয় করতেছে হাউজিং এ, কিন্তু ওয়েট 10 বছর পরে দেখবেন এটা ডাবল হয়ে যাবে। এরকম প্রেডিকশন আপনি করতে পারবেন না আনলেস যদি ওখানে থাকে। আর নিজের মতো করে এক্সপ্লেনেশন হবে না। ঠিক আছে স্যার? সো হোয়াট টু রাইট, হোয়াট ইউ আর লুকিং ফর, আপনি কি খুঁজছেন ওই পিকচার থেকে সেটা লেখেন। যদি এটা লিখতে পারেন দেন আপনি ব্যান্ড স্কোর পাচ্ছেন কত স্যার? হ্যাঁ, 25%। এই যে টাস্ক অ্যাচিভমেন্টে 25% পাচ্ছেন। এরপরে আসি নাম্বার 2-তে কি আছে? সিসি। তার আগে একটা আই দিলে কিন্তু আইসিসি হবে। সিসি মানে হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহিজন, অর্গানাইজেশন। আপনি যে লেখাটা লিখছেন সেটা কত অর্গানাইজড ওয়েতে লিখছেন। এখন অর্গানাইজড করতে গেলে এখানে আপনার লিঙ্কিং ওয়ার্ডের একটা ব্যবহার আছে, যেটাকে আমরা লিঙ্কার্স বলি। লিঙ্কার্সটা কি? লিঙ্কার্স হচ্ছে যেমন বগুড়া ইজ আ নাইস প্লেস, ট্রাফিক ইজ আ ইস্যু, ট্রাফিক ইজ আ মেজর ইস্যু দিলাম। তো এইখানে বগুড়া ইজ আ নাইস প্লেস, তারপরের লাইন দিলাম ট্রাফিক ইজ আ মেজর ইস্যু। এই দুইটা সেন্টেন্সের সাথে কোনো মিল আছে? নাই। কিন্তু আমরা একে যদি কানেক্ট করতে যাই, আমাকে একটা কানেক্টর ব্যবহার করতে হবে, লিঙ্কার। সেটা হচ্ছে যেহেতু নেগেটিভ তথ্য দিচ্ছে হাউএভার অথবা বাট, সো এইখানে লিঙ্কার্সের ব্যবহার খুবই দরকার। ঠিক আছে স্যার? এটা হচ্ছে সিসিতে দেখে। এক্সামিনার কি দেখবে? যেমন আমরা যদি প্রসেসের ক্ষেত্রে আসি, এই যে একটা প্রসেস দেওয়া আছে, ওয়্যার টু স্টার্ট, কুড়ি থেকে শুরু করতে হবে। এখন আপনি লেখছেন, মানে অনেকজন লেখে ইফ উই লুক অ্যাট দ্য, এই যে এরকম প্রসেসের ক্ষেত্রে ইফ উই লুক অ্যাট দ্য, এটারে কি দিব আমরা? এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। অনেক যে এরকম লেখে ইফ উই লুক অ্যাট দ্য নর্দার্ন সাইড অফ দিস ম্যাপ উই ক্যান সি ড্যাশ। যদি এরকম এটা লেখেন 0 থেকে 9, বুঝতে পারছেন যে ওগুলো লেখা যাবে না। সো আমরা যেটা কাজ করব, লিঙ্কিং ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বি কেয়ারফুল, অ্যাভয়েড ইউজিং রং টাইপস অফ লিঙ্কিং ওয়ার্ডস। যেমন ওই যে বললাম বগুড়া ইজ আ নাইস প্লেস অ্যান্ড আই হেট দ্য ট্রাফিক ইস্যু, তো অ্যান্ড ব্যবহার তো করা যাবে না। যতক্ষণ আমরা ওয়ার্ডের প্রয়োগ না জানি সেই ওয়ার্ডটা ব্যবহার করব না। এটাই বলছিলাম গত দিনের ওই যে 3R মেথড। আপনি ওয়ার্ড জানেন, ভোকাবুলারি, ডিকশনারি মুখস্থ করেন, আইএলসে খুব বেশি কাজে আসবে না। কারণ আপনি যে ওয়ার্ডটা যেটা জেনে আসছেন ডিকশনারিতে, আইএলসে রিডিং প্যাসেজ এসে দেখেন ওটা অন্যরকম হয়ে গেছে। কনটেক্সট বোঝা খুবই দরকার। সো নেক্সট, ইউজিং রেফারেন্স। আমরা যেহেতু ওই যে আই উই ইত্যাদি লিখতে পারবো না, কিন্তু রেফারেন্স হিসাবে কিন্তু ইট লিখতে পারবো, দিস লিখতে পারবো অ্যাজ এ রেফারেন্স হিসাবে। এটাও প্রোনাউন, বাট আপনি আবার বললেন না যে তাহলে এটা পার্সোনাল প্রোনাউন লেখা যাবে না, কিন্তু রেফারেন্স হিসেবে এই ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে পারেন। রিডারকে কখনোই, রিডার মানে যে এক্সামিনার, তাকে রিমাইন্ডার দিতে নাই, বুঝতে পারছেন? এখন রিডার এটা যা জানে, হি অর শি ইজ আ মাস্টার ইন দিস টপিকস। এখন এটা আরো আপনারটা আসবে, অনেকজন বলে দ্য গিভেন চার্ট শো দ্যাট, গিভেন চার্ট তো গিভেন তো দরকার নাই, ওটা দিয়ে আছে, ওটা উনি জানে। সো আবার রাইটিং টাস্ক মানে অনেক লেখে অ্যাজ আই হ্যাভ ডিসকাসড ইন মাই বডি 1 এন্ড বডি 2, ওটা দরকার নাই। হ্যাঁ, কনক্লুশনে, তো এইটা দরকার নাই। নেক্সট, সো আমরা যেই কাজটা করব স্পিকিং এর ক্ষেত্রে বলছিলাম যে ফ্লো থাকাটা খুবই দরকার, পেস স্মুথলি বলা। রাইটিং এ স্মুথলি আছে, আপনার স্টার্টিং এবং এন্ডিং একই ফ্লোতে যেতে হয়। শুরুতে 2-3টা ওয়ার্ড দিলাম ভালো, পরে দেখে গেলেন একটা বার কাজে আসতেছে না। তো স্টার্টিং এবং এন্ডিং এই ফ্লোটা ঠিক রেখে লেখেন। ঠিক আছে স্যার? যে ইনফরমেশনটা আমরা অ্যাড করব ওইটা লজিকলি একটার সাথে একটার কানেকশন থাকতে হবে। ওই যে যেটা বললাম, হাউএভার ট্রাফিক ইজ আ মেজর ইস্যু। সো হ্যাভ ইউ ইউজড লিঙ্কার্স কারেক্টলি
প্রপারলি অ্যান্ড সাফিসিয়েন্টলি, এটা হচ্ছে এক্সামিনার কিন্তু এগুলোতে ফোকাস করবে। হ্যাভ ইউ অর্গানাইজ দ্য টেক্সট ইন প্যারাগ্রাফস, যেই প্যারাগ্রাফে যে উনি বললো বডি 1 বডি 2 খুব কঠিন, তো সহজ। সো এইগুলো যদি আমরা করতে পারি সিসি, তাহলে সিসিতে পাবো 25%। নাম্বার 3-তে আসি। নাম্বার 3-তে হচ্ছে এলআর। এলআর মানে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, ভোকাবুলারি, স্পেলিং মিস্টেক ইজ মিস্টেক, কোলোকেশন যদি না হয় সেটাও ভুল, যেমন মাই ফাদার হ্যাভ এ কার, কোনো ভুল আছে স্যার? মাই ফাদার হ্যাভ এ কার, আমার বাবার গাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই ফাদার হ্যাভ এ কার, আমার ফাদার ও হ্যাজ, ওকে। তো এই যে এগুলো কিন্তু ভুল, মেজর ভুল। অ্যাকুরেসি থাকতে হবে লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে, ভোকাবুলারির ক্ষেত্রে। অনেকজন যে বলবেন আমরা অনেক মানে হাই এন্ড ভোকাবুলারি ভালো ব্যান্ড স্কেলের জন্য দরকার, কিন্তু আপনার হাতে আছে 2 মাস বা 1 মাস বা 3 মাস, আপনি এখন যদি হাই এন্ড ভোকাবুলারি নিয়ে পড়ে থাকেন ওটা হবে নয়। বেটার আপনার হাতে যা আছে তাই নিয়ে যুদ্ধে নেমে পড়েন। আপনি অনেক ওয়ার্ড জানেন, এখানে যারা আছেন, আমরা যদি ইংলিশের কথা বলি, মিনিমাম যে স্টুডেন্ট এখানে আছে সেও 15 বছর ইংলিশ পড়ে, প্লে কেজি নার্সারি ইত্যাদি মিলে, এখানে 12 এর নিচে কেউ নাই। তো 15 বছর তো আপনি ইংলিশ পড়ে আসেন, অনেক ওয়ার্ড জানেন, এখন প্রয়োগ করেন। কারণ টেন্স যখন আমরা ওই যে ফাউন্ডেশনে গ্রামার করাছি দেখেন, আই ইট রাইস সবাই বোঝে, কিন্তু যখন এই সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে রিডিং এ আসে, হ্যাঁ এখানে রিডিং সাবজেক্টকে সেটাই খুঁজে পাচ্ছেন না, এইটা প্রয়োগটা শিখতে হবে। সো আমরা লেক্সিক্যাল রিসোর্সের পিছনে খুব বেশি না সময় দেই, যা আছে সেগুলো কিছু তো আমরা অবশ্যই স্টাডি করব, কিন্তু এটা নিয়ে খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। এখানে এক্সামিনার যে বিষয়টা ফলো করবে সেটা হচ্ছে রেঞ্জ অফ ভোকাবুলারি। কারণ আপনি যখন একটা ওয়ার্ড লিখবেন, ওই যে অক্সফোর্ড ডিকশনারি আপনি একটু আগে সার্চ দিলেন, ওখানে দেখেন ওয়ার্ডের পাশে লেখা আছে এটা কোন লেভেলের ওয়ার্ড, A1 A2 B1 B2 না C1 লেভেল। আইএলস এর সার্টিফিকেটেও এটা লেখা থাকে। তো আপনি যদি ওয়ার্ড ব্যবহার করেন C2 লেভেলের, তো আপনার ব্যান্ডিক্সের এক ধাক্কায় অ্যাটলিস্ট 8 এ যাবে। এখন ওয়ার্ড আছে হচ্ছে A1 লেভেলের, যেমন আই এম ভেরি গুড, হোয়াট অ্যাবাউট ইউ, এই গুড ব্যাড এগুলো পুর ইংলিশ, এটা দিয়ে হ্যাঁ বলেন, ওটা হচ্ছে ইডিয়মস, ওগুলো ব্যবহার করা যাবে কিন্তু রাইটিং এ না, স্পিকিং এ। হ্যাঁ, এখানে তো ওভার দ্য মুনের অপশন নাই টাস্ক ওয়ানে। সো এই জন্য আমরা কি করব, হাই এন্ড ভোকাবুলারি ফোকাস করব, কিন্তু ওইটা যদি আমার কম সময় থাকে ওইটা আমি স্কিপ করে যাব। ভোকাবুলারি যেটা আছে, যেই ডেটার সাথে যেটা মেলে সেই ওয়ার্ডটা আমরা ব্যবহার করব। যেমন ওই যে একটু আগে বলছিলাম প্লামিটেড, প্লামিটেড মানে আপনি যদি বলেন যে সিগনিফিকেন্টলি প্লামিটেড, হবে হবে না তো। প্লামিটেড মানে হচ্ছে সিগনিফিকেন্টলি ডিক্রিজ। তো এই ওয়ার্ডের ব্যবহার যদি ঠিক থাকে, আর স্পেলিং মিস্টেকস, আইএলস এর কোনো মাইনর আর মেজর মিস্টেকস নাই, মিস্টেকস ইজ মিস্টেকস, ভুল মানে ভুল, যেটা হবে ওটাই কাটা যাবে। ঠিক আছে স্যার? সো ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা দিব, ভোকাবুলারি যাতে রিপিটেশন না হয়, একই ওয়ার্ড বারবার ব্যবহার করতেছি ওইটা সমস্যা হবে। আর একটা হচ্ছে যত ভ্যারাইটি থাকতে হবে ওয়ার্ডের, যেমন যে ইনক্রিজ ইনক্রিজ ইনক্রিজ, সব ইনক্রিজ। সো ইয়োর গ্রামার ইজ ওকে বাট ভোকাবুলারি নাই তো, ধরা রাখবেন ওখানে। সো রেঞ্জ এখানে ভ্যারিড করতে হবে, অ্যাকুরেট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করতে হবে, যেটা খুবই জানা দরকার। ওয়ার্ডের ক্ষেত্রে লেভেলটা দেখবো আমরা, স্টাইল, কোলোকেশন, কোলোকেশনে ফোকাস করব। নেক্সট, এটাতে যদি ভালো করেন 25%। নাম্বার 4 যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে GRA, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। I eat rice, my father eats rice, his grammar is okay, where is the range? রেঞ্জ তো নাই। তো রেঞ্জের ক্ষেত্রে আমরা যে বিষয়টা ফোকাস করব, সেন্টেন্স স্ট্রাকচারে একটু আমূল পরিবর্তন করা দরকার। কারণ আপনি যদি সিম্পল বাক্য লেখেন, স্পিকিং এর ক্ষেত্রেও সেম, সিম্পল সেন্টেন্স লিখছেন, যেমন আই অ্যাম ফ্রম বগুড়া, বগুড়া ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার করতোয়া, সিম্পল হলো না দুইটা? তো সিম্পল হলে 0 থেকে 9। আপনাকে যে কাজ করতে হবে কমপ্লেক্স কম্পাউন্ডে ব্যবহার করেন, রেঞ্জ দেখান, ভ্যারাইটি দেখান। যেমন ওই যে মানে ওই যে ইয়ের ক্রিকেটের ক্ষেত্রে যে বলি, যারা পৃথিবীর সবচেয়ে ভালো মানের বলার 6টা বল 6 রকমের হয়। এই যে আমার এখানে ফুটবলার আছে একজন, হ্যাঁ উনি ঘুরাইতে পারে, ফুটবলার। তো এখন হয় কি,
মেসির কাছে একটা বল আসলে দেখেন পায়ের সাথে লেগে যায়, আর আমার সাথে যদি আমার কাছে আসে পা ভেঙে চলে যাবে, যে ওই বলটা কিন্তু খুব ভারী। সো এইটা হচ্ছে রেঞ্জ লাগবে। রেঞ্জ বলতে কখনো আমি কমপ্লেক্স, কখনো কম্পাউন্ড, কখনো অ্যাক্টিভ, কখনো প্যাসিভ, কখনো জিরান দিয়ে শুরু করব, কখনো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করব। ভ্যারাইটি দেখান, এই যে আপনি গ্রামার অনেক জানেন, এই জায়গাটা সেটা শো করেন। তো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি যদি ঠিক থাকে, এখানে আরেকটা বিষয় আছে পাঞ্চুয়েশন, কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে, এগুলো কিছুই লেখা গ্রাম অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। এগুলোর প্রতি একটু খেয়াল রাখেন, যদি এটা ভালো করতে পারেন 25%। এখন যে যদি যদি কেউ আপনার বলে যে গ্রামার আইএলটিএস করতে গ্রামার লাগে না, তারা এটা নিয়ে যায় দেখেন যে ভাই এটা করতে আসলে জি। সো এই জন্য যদি আমি সবগুলো টাস্ক ভালো করতে পারি 100%, মানে ব্যান্ড স্কোর 9। সমস্যা কোথায় হয়েছে? সমস্যা টাস্ক অ্যাচিভমেন্টে, ওখান থেকে মাইনাস হচ্ছে। টাস্ক আপনি বুঝতে পারেন নাই, 50% বুঝছেন, তো ওখানে এমনিতেই 12.5% কমে গেল। গ্রামার খারাপ, গ্রামারে এখানে কমবে। সো এই 4টা জায়গা আপনি একটু ফোকাস করেন, ঠিক আছে স্যার, যদি ভালো ব্যান্ড স্কোর পেতে চান। নেক্সট আমরা আসি, টেন্সের এখানে বড় একটা ব্যবহার আছে, কোন টেন্সে লিখবো? পাঁচটা লেগে হ্যাঁ, সেটা কোন টেন্সে লিখবো স্যার? ডিপেন্ড করতেছে পাঁচটা কার উপর ডিপেন্ড করছে। ইয়াস, ডিপেন্ড করছে কোশ্চেনের উপরে। কোশ্চেনে যদি কোনো ডেট না দেওয়া থাকে, নো ডেট, কোনো ডেট নাই, কোন টেন্সে লিখবো? প্রেজেন্ট। গুড। ডেট ইন পাস্ট, এটা পাঁচটা ডেট ইন দ্য পাস্ট, ওই যে একটু আগে দেখলাম 1998, 99, কোন টেন্সে লিখবো? পুরাটাই পাস্ট টেন্সে। ডেট ইন দ্য ফিউচার, ফিউচারে দেখো টাইম ফিউচারটা কোথায় পাবো আমরা? ওই যে ম্যাপের ক্ষেত্রে, বুঝতে পারছেন? এখন ম্যাপের ক্ষেত্রে অনেকগুলো ডেট দেওয়া আছে, প্রেজেন্ট পাস্ট মিল আছে, তার মানে আপনার লেখায় ওই কম্বিনেশন থাকবে। ঠিক আছে স্যার, কোনো কোশ্চেন? কোশ্চেন স্যার? আই এম দ্য লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, কারণ একবার বুঝাইলেই বুঝছেন। প্রয়োগে আসলে দেখবেন প্রথমে একটু নাকানি চুবানি খাবেন। আমি ফেস করতেছি এটা, পাঁচটা এসে পাঁচ কত অনেক প্রেজেন্ট লেখা শুরু করছে। এটা স্বাভাবিক, ওই যে যেমন মানে স্পিকিং একটু আগে একজন শুরুতে ঠিকই বলছে, পরে কারেকশন করে আবার চেঞ্জ করে ফেলছে টেন্সটা। এটা এটা হয়, এটা হবে। এখন এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইমপ্রুভ হবে। এইখানে কম্প্যারিজনের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা আপনাদের জানা দরকার। বিশেষ করে গ্রামারে আমরা যদি আসি, ডিগ্রির ব্যবহারটা একটু জানা দরকার। ডিগ্রি ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডের একটা লিস্ট আমি দিয়ে দিব, না আপনি একটু রিড দিয়ে, যে উনি যেরকম একটা জায়গা থেকে নিয়ে আসছে, তো ওইরকম আমার কাছেও আছে, ওটা দিয়ে দিব না, একটু লিস্ট রিড দিয়ে জাস্ট আমি একটু ধারণা দিই, ওইটা ধারণা দিয়ে ছেড়ে দিই। ধারণা হচ্ছে একটা ওয়ার্ড আমি নিলাম, হচ্ছে মনে করেন গো আপ। গো আপ মানে কি স্যার? উপরের দিকে ওঠা, মানে কি? বৃদ্ধি পাইছে। বৃদ্ধির এখন অন্যভাবে আমি কি লিখতে পারি? ওই যে আপনি বললেন রাইজ, তারপরে ইনক্রিজ, জাম্প, ক্লাইম, গ্রো আপ। ওই দেখেন ওই যে বলেন রকেট, এটা কিন্তু উত্তর কোরিয়া যায় বলেন না, তাহলে ধরা খেয়ে যাবেন। নর্থ কোরিয়াতে যায় আবার বলেন রকেট লাগবে। নেক্সট সোর, বুম, বুম, পিক, তারপরে হচ্ছে আর কি আছে, ডাবল, ট্রিপল, বাড়ছে, অনেক ওয়ার্ড আছে, তো এগুলো দিয়ে দিব না এটার জন্য, আর এটা নিয়ে আহামরি কোনো কিছু করার নাই। নেক্সট হচ্ছে এই ওয়ার্ডটা, এটা তো ভার্ব, এই ভার্বটাকে আমি নাউন বানাবো, কিভাবে বানাবো? এই ভার্বের আগে জাস্ট একটা আর্টিকেল মারি দেন, যেমন অ্যান ইনক্রিজ, নাউন হয়ে গেল। তো ভার্বকে নাউন বানান, নাউনকে ভার্ব বানান, এটা হচ্ছে আপনার রাইটিং এ টাস্ক ওয়ানের বিউটি, যদি এগুলো করতে পারেন। আর একটা হলো অ্যাডজেক্টিভ, এর ব্যবহার করেন। কেমন বাড়ছে? সিগনিফিক্যান্ট বাড়ছে।
এখন অ্যাডজেক্টিভ আর একটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি স্যার? এটা হচ্ছে ভার্বকে মডিফাই করে হ্যাঁ, তো অ্যাডভার্ব বানানোর সহজ উপায় হচ্ছে এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে দেন, যেমন সিগনিফিক্যান্ট, সিগনিফিকেন্টলি। সিগনিফিক্যান্টলি। এটার একটা লিস্ট দিব না, যার কারণে জাস্ট আমি একটা বুঝাই দিচ্ছি। ক্লিয়ার স্যার? এখন নাউনের সাথে সম্পর্ক কার? অ্যাডজেক্টিভের। নাউনের দোষগুণ প্রকাশ করে। আর অ্যাডভার্ব কার দোষগুণ প্রকাশ করে? না, অ্যাডভার্ব শুধু নাউন বাদ দিয়ে সবাইকে মডিফাই করতে পারে। তো আমরা ধরে নিলাম ওইটা অত ডিপলি না যায় যে অ্যাডভার্ব ভার্বের মডিফাই করে আর অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। তো এইটা যেন মিসপ্লেস না হয়। ঠিক আছে স্যার, এটা একটা লিস্ট যাবে, এই জন্য একটু ধারণা দিয়ে দিলাম। এখন চেঞ্জটা কিরকম হয়েছে? চেঞ্জটা মানে ওই যে লাইন গ্রাফের ক্ষেত্রে আমরা যদি বলি উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে এরকম, সেই ক্ষেত্রে এইটার আমরা একটা ব্যবহার করতে পারি যে বাড়া ওঠাকে এটা ফ্লাকচুয়েট করা। এই ওয়ার্ডের একটা লিস্ট দিব, আপনি একটু দেখবেন। কনস্ট্যান্ট চেঞ্জ, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, টু বটম আউট অ্যাট, টু হিট আ লো পয়েন্ট, এই ওয়ার্ডগুলো আপনার ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে যে চেঞ্জটা কিরকম হয়েছে, মানে খুব দ্রুত হয়েছে। যেমন আপনি শেয়ার মার্কেটে দেখে গেলেন একটা শেয়ার কিনছেন, মনে করেন ওটার দাম ছিল হচ্ছে 15 টাকা, রাত্রে উঠে দেখলেন ওটা 115 টাকা হয়ে গেছে। পরের দিন দেখলেন ওই কোম্পানি নাই। তো এটা ড্রামাটিক চেঞ্জ হচ্ছে না? পরে ধরবে সাকিব আল হাসান খেয়ে চলে গেছে। এই জন্য এই যে ওয়ার্ডের ব্যবহারগুলো করা খুবই দরকার। কিরকম চেঞ্জ হচ্ছে ওই অনুযায়ী আমি ওয়ার্ড ব্যবহার করব, এটা হচ্ছে আপনার বিউটি। চেঞ্জটা খুব দ্রুত হয়েছে, র্যাপিডলি, তাই না? চেঞ্জটা ধীরে ধীরে হচ্ছে, স্টেডি, স্লোলি, গ্রাজুয়ালি। চেঞ্জটা আনএক্সপেক্টেড ছিল, ওটা আপনি নিচেতে না যাচ্ছেন দেখলেন শাহরুখ খান উঠতেছে, এখন কেমন হবে, তাই না? অপ্রত্যাশিতভাবে দেখে। তো রাইটিং এরকম কিছু ওয়ার্ড ব্যবহার করেন, আনএক্সপেক্টেড চেঞ্জ হইলে সাডেনলি হতে পারে, আরো অনেক ওয়ার্ড আছে, এগুলো ব্যবহার করব। ঠিক আছে স্যার? জাস্ট একটু ধারণা দিলাম, এগুলো আপনি বাসাতে প্রয়োগ করবেন। আর নেক্সট হচ্ছে ওয়ার্ডের অনেকগুলো এক্সপ্লানেশন আছে, যেটা আমার এই শীটে আপনি পাবেন। ওটা এক্সপ্লেন করতে গেলে আমার আজকের দিন চলে যাবে, তাও ক্লাস শেষ হবে না। যেটা মেজর জানা দরকার সেটাই শুধু টাচ করে গেলাম। এখন দেখেন চেঞ্জটা কিভাবে আনবেন। মনে করেন 80% ওখানে দেয়া আছে, বা ওই যে ইয়ে দেয়া দেখলাম কত, 27%, 26%। এই পার্সেন্টগুলোকে আপনি অ্যানাদার ওয়ে অফ সেইং, অন্যভাবে লেখেন। যেমন 80% দেওয়া আছে, 4/5 লেখা যায় না? 4/5 লেখা যায়। 40%, 45% দেওয়া আছে, তাহলে এটা আমি ওটাতে সবগুলোতে আসতেছি। এখন 45% আপনি কি দিবেন? লেস দেন 50 তো 40-এ 50-এর কম তো 40-এ হয়। যদি 48 হয়, জাস্ট বিলো 50, বিলো না, জাস্ট বিলো, এই অ্যাপ্রক্সিমেশনের ব্যবহার কিন্তু আছে। সো আমরা যখন রাইটিংটাকে ফোকাস করব, তখন চেষ্টা করব আমার টেন্সটা যাতে এক্স্যাক্টলি যেই কোশ্চেনে যেই টেন্স আছে আমি সেই টেন্সে লিখব। এখানে কিছু ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ আছে, ট্রেন্ড ল্যাঙ্গুয়েজটা আমি ইনক্লুড করবো। ট্রেন্ড বলতে এই যে এই পিরিয়ড থেকে এই পর্যন্ত বাড়ছে কমছে, এই ট্রেন্ড অনুযায়ী আপনি লিখবেন। নেক্সট হচ্ছে আপনি আপনার রাইটিং এ অ্যাডজেক্টিভ উল্লেখ করবেন। ওই যে কেমন, রাইটিং এ অ্যাডভার্ব যদি আসে অ্যাডভার্ব উল্লেখ করবেন। রাইটিং এ ওরা তো বলেই দিয়েছে কম্প্যারিজন, এটা নতুন করে আমার আর কি বলার আছে, তাই না? কম্প্যারিজন। আমি যেটাতে ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, APPRO, অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন কি? ওই যে 48% আছে, বা এই যে পিকচার তো আমার কাছে আছে, পিকচার দেখেই দেখাই। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেশন মানে অ্যাপ্রক্সিমেটলি, এই মানে পাশাপাশি কত। এই দেখেন, এই যে এটা আসেন, এইটাতে আমরা যদি দেখি এ হচ্ছে কত, 40-এর কম, তো আপনি 38 তো লিখতে পারবেন না সরাসরি।
তো নিয়ার অ্যাবাউট 38 বা অ্যাবাউট 38, অ্যাপ্রক্সিমেটলি 38, অথবা হচ্ছে জাস্ট বিলো 40, মানে সঠিক ধারণাটা নেই তবে হবে হ্যাঁ ওইটা হলো অ্যাপ্রক্সিমেশন, এটা মাস্ট লিখতে হবে। এখন আমি যদি লিখি বিলো 40, তো জিরো তো বিলো 40, তাই না? আপনি লিখলেন মোস্টলি, মোস্টলি মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আমি যদি বলি মোস্ট অফ দ্য স্টুডেন্ট মানে কি 95%, 90%, এরকম সবই তো হচ্ছে। ওইটাকে ফিক্সড করেন যে অ্যাবাউট আর অ্যাপ্রক্সিমেটলি 95% আর নিয়ারলি 95% ইত্যাদি। বুঝতে পারছেন? জি স্যার। এই কয়টা ইনক্লুড করবেন। কোশ্চেন স্যার, কোনো কোশ্চেন? এইটুকুতে এখন স্যার বের করেন, গুগল, চ্যাট জিপিটি, ডিপসেক যেখানে আছে কোশ্চেন বের করে নিয়ে আসবেন আগামী দিন। সো এরপরে আরো অনেক অ্যাপ্রক্সিমেশন আছে, এগুলো আমি লিস্ট দিব না, আপনি একবার দেখলে হয়ে যাবে, সুতরাং ওটা নিয়ে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। তুলনা করার ক্ষেত্রে আমরা ওই যে রেসপেক্টিভলির ব্যবহার করি, ওগুলো কিভাবে করতে হয় এখানে সেন্টেন্স আকারে দিয়ে দিছি, যে একটা বাক্য এই যে কম্প্যারিজন করছি এক্স এর সাথে ওয়াই এর, ওখানে কোন অ্যাডজেক্টিভ আছে ওগুলো আমি আবার রেড সিগন্যাল দিয়ে দেখা দিছি, আপনি জাস্ট চোখ বুলায়েন, ইট উইল বি গ্রেট। এখন আমরা যেটাতে আসব সেটাকে বলে প্রেপোজিশনের ব্যবহার আছে বাই দ্য ওয়ে, কিন্তু আমরা যেভাবে পড়ে আসছি ওই রকম নয়, একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার আছে, ব্যবহারটা ঠিক করবেন। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা নৌকা, যেটা ওই যে আইএলস এর ক্ষেত্রে অনেকজনে বলি, আইএলস অনেকজন ঝরে যায়, এটা আমাদের এখান থেকে না, সারা সব জায়গা থেকে প্ল্যান নাই। মনে করেন বয়ফ্রেন্ড আসছে পড়তে, গার্লফ্রেন্ড দেখতে দেখতে আসলো যে আমি এটা আইএলস করি, ওই রকম যদি হয় আইএলস হয় না। আর প্ল্যানিং ছাড়া আইএলস এর বিশেষ করে রাইটিং এ আপনার জন্য সমস্যা হবে। প্ল্যানিংটা কিভাবে হবে দেখেন, এক্সিকিউশন আগামী দিন আসবো, হয়তো আজকে আসতে পারবো না। প্ল্যানিং হচ্ছে আমার হাতে রাইটিং টাস্ক করার জন্য কত মিনিট আছে? 20 মিনিট। 20 মিনিটস। 20 মিনিটসে আমরা এটাকে ফ্র্যাকশন করি, ফার্স্ট 5 মিনিটস, সেকেন্ড 5 মিনিটস, থার্ড 5 মিনিটস, ফোর্থ 5 মিনিটস। কত 20 হয়ে গেল না স্যার? জি স্যার। প্রথম 5 মিনিটে আমরা যেই কাজটা করব, যে কোশ্চেনটা আমার কাছে দেয়া থাকবে, এই যে যেমন কোশ্চেন আমরা আগামী দিন দিব, আজকে যেহেতু সময় কম, এই যে একটা কোশ্চেন দেয়া আছে, আমরা এই কোশ্চেনটা কি করব, পড়ে নেব। কোশ্চেন আছে এটুকু, দ্য ম্যাপ বিলো শো দ্য চেঞ্জেস ইন দ্য সিটি অফ ন্যানসন ইন রিসেন্ট টাইমস, এই কোশ্চেন। তো প্রথম যে কাজটা করব, প্রথম মিনিটে আমরা এই কোশ্চেনটা পড়ে নিব, তারপরে মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পিকচার। আপনি এই পিকচারটা বুঝতে পারছেন কিনা এটা বোঝেন, লেখা না, পিকচার। দেন আন্ডারলাইন দ্য কিওয়ার্ড অফ দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনের যে ওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডস, ওগুলো আমরা আন্ডারলাইন করব, তারপরে ওটা প্যারাফ্রেজ রিফ্রেশ করব, রিফ্রেশ করে সরাসরি ইন্ট্রোডাকশন লিখে ফেলবো। এখন এটা আসি, তো ইন্ট্রোডাকশন লিখবো কিভাবে, প্যারাফ্রেজ করব, রিফ্রেশ করব, কাকে? কোশ্চেনকে। তারপরে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন, যেমন এখানে দেখি, এটাই আসি, অনেক ক্ষেত্রে এই যে দেখেন পিকচারের ভিতরে ডেট দেয়া আছে কিন্তু কোশ্চেনে ডেট নাই, এরকম অনেক ক্ষেত্রে পাবেন। তো আমরা কি করব, ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে কোশ্চেনটা প্যারাফ্রেজ রিফ্রেশ করব, তারপরে এইখানে যদি পিকচারের ভিতরে কোনো ডেট থাকে আমরা সেই ডেটটাকে ইনক্লুড করব ইন্ট্রোডাকশনে। প্লাস হচ্ছে যদি কোনো ইউনিট থাকে, যেমন ওখানে বললাম মিলিয়ন টনস অথবা পার্সেন্টেজ, এগুলো সব আমি ইন্ট্রোডাকশনে ইনক্লুড করব। কতগুলো বাক্য লিখবো স্যার? একটা হইলে ভালো হয়, দুইটার বেশি না, তাই না স্যার? মানে একটাই লিখবো কমপ্লেক্সে। তো কমপ্লেক্সে লেখেন, দেখেন হয়ে গেছে, কারণ আমি তো কোশ্চেন প্যারাফ্রেজ রিফ্রেশ করে শুধু ডেট আর ইউনিট বসিয়ে দেবো। কখনোই এই যে ইন্ট্রোডাকশন জানি বডির থেকে বড় না হয়, ঠিক আছে? সো প্রথম 5 মিনিটে আমার কাজ, কোশ্চেন পড়বো, পিকচার বুঝবো, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব, রিফ্রেশ করব, তারপরে ডেটটা লিখে যদি থাকে ডেট পিকচারের ভিতরে, তাহলে আমি ইন্ট্রোডাকশনে ওটা কি করব,
ডেট আর ইউনিট ইনক্লুড করে দেব, শেষ। নেক্সট 5 মিনিট আমরা কি করব, ওভারভিউ লিখব। ওভারভিউতে আমরা গ্রুপিং করব, গ্রুপ 1 গ্রুপ 2। গ্রুপ 1 মানে কি, ওই যে কানাডা অস্ট্রেলিয়া যার মিল আছে, যাদের সিমিলারিটিস আছে আমরা তাকে নেব গ্রুপ 1-এ, যাদের মিল নাই তাদের নিলাম হচ্ছে গ্রুপ 2-তে। পাই চার্টের ক্ষেত্রে বিগ প্রপোর্শন, বড় অংশগুলো নিলাম একদিকে, ছোট অংশগুলো নিলাম আর একটা গ্রুপে। সো গ্রুপিং করব পিকচারের উপরেই, আপনার নোট করার জন্য কোনো এক্সট্রা টাইম দিবে না, আপনি এখানেই নোট করবেন, এক্সট্রা টাইম এক্সট্রা পেজ কিচ্ছু দিবে না কিন্তু নোট করার জন্য। তো আপনি এই পিকচারের উপরে সুন্দর করে এই যে দাগ দিয়ে নোট করে ফেলবেন, যে গ্রুপিংটা করেন। ঠিক আছে স্যার, এই গ্রুপিংটা আমি কি করব, ওয়ার্ডে লিখব, ওভারভিউ। যারটা যত ভালো হবে তার ব্যান্ড স্কোর তত বাড়বে। এটার জন্য বরাদ্দ হচ্ছে মাত্র 5 মিনিট। লাইনের কোন ডিফারেন্স আছে 2 থেকে 3 লাইন? ওই যে প্রথমেই বললাম, একটা বিষয় মনে রাখবেন, 3C ফর্মুলা। পিসি ফর্মুলা। হ্যাঁ, ক্লিয়ার, ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ এর ক্ষেত্রে ক্লিয়ার, কারেক্ট, কনসাইজ। রাইটিং এ 3C ফর্মুলা ফলো করেন, ইন্ট্রোডাকশন, আর যেহেতু এটা ওভারভিউ আছে এটার জন্য ক্লিয়ার, কারেক্ট, কনসাইজ। যা লিখবেন স্ট্রেট ফরওয়ার্ড লেখেন, এখানে কোনো ভনিতার অপশন নাই। যে ভনিতা বলতে ওই যে যখন রাজনীতি নেতারা বা অনেকজন আছে না, ওয়াইলিং করতে করতে দেখা যায় এমন এক জায়গায় নিয়ে গেছে, সেটা আমি ইন্টারভিউ করছি স্যার, কোন একটা স্টুডেন্ট আসলো, হ্যাঁ, যত বেশি লিখতে বলো, যত লিখবেন সেই রকম। যত বেশি লিখবো তত ভালো। হ্যাঁ, আর এখানে যত বেশি লিখবেন তত বেশি পেনাল্টিতে যাবেন, কারণ অফ টপিকসে যাবে তত বেশি। সো আমরা কি করব, ক্লিয়ার যা লিখবো ইনফরমেশন গুলো ক্লিয়ার দিব, কারেক্ট লিখবো। কনসাইজ মানে সংক্ষিপ্তকরণ, সংক্ষিপ্ত মানে ওই যে বললাম যে একটা হইলে ভালো হয়, দুইটার বেশি নয়, একটা স্লোগান আছে, আজকে গুগল করেন। ওকে, ঠিক আছে স্যার। এখন এই যে গ্রুপিংটা করলাম, এই গ্রুপকে আমি নিয়ে আসবো হচ্ছে বডি 1-এ। বডি 1-এ গ্রুপ, হ্যাঁ হ্যাঁ, না আপনি যেটা গ্রুপিং করে নিছেন ওই গ্রুপিংটা বডি 1-এ আপনি স্পেসিফিক ডিটেইলস লিখবেন, ডিটেইলস। আর ওভারভিউতে যেটা গ্রুপিং করো, জাস্ট গ্রুপিং, নেভার ট্রাই টু ইনক্লুড এনি ফিগার, নাম্বার, ডেট, এগুলো কখনোই ওভারভিউতে লিখতে নাই। যে একটা বড় ফিগার ওখানে দেখা দিচ্ছেন, ডেট দেখা দিচ্ছেন, এগুলো দেখানোর দরকার নাই। আপনি জাস্ট হচ্ছে ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ বোঝান। ট্রেন্ড হচ্ছে, যদি আমরা বলি এই যে এটার ক্ষেত্রে, এই যে এটা যদি আমরা ট্রেন্ড বলি, ট্রেন্ড হচ্ছে এই দুইটা বাড়ছে ওভার দ্য পিরিয়ডে, এই দুইটা মানে অস্ট্রেলিয়া কানাডার এদের শিপমেন্টটা যদিও ফ্লাকচুয়েশন ছিল কিন্তু বাড়ছে, হলো ট্রেন্ড। এখন আপনি বলেন না যে মানে ইয়েতে ওভারভিউতে যে শুরুতে ছিল 18 মিলিয়ন, পরে হয়েছে সর্বোচ্চ যা বাড়ছে 88 সালে 25 মিলিয়ন, এগুলো কিছুই ইয়েতে যাবে না, ওভারভিউতে যাবে না, এগুলো যাবে সব বডিতে। বুঝতে পারছেন? এই ট্রেন্ডটা দেখালাম যে সবচেয়ে ইয়েদের উইট এক্সপোর্ট এটা বাড়ছে হচ্ছে অস্ট্রেলিয়া এবং কানাডার ক্ষেত্রে, আর ইউরোপিয়ান কমিউনিটিটা কি হচ্ছে, এটা কমছে ওভার দ্য পিরিয়ডে। এটা আমার ট্রেন্ড। কিন্তু আমি লিখলাম না যে 1985 সালে কত, 86, 87, 88, এগুলো কোনোটাই ওভারভিউতে যাবে না, সব বডিতে যাবে। বডিতে এই যে যেটা লিখলাম যে আপনি এই যে বডি 1 লিখবেন স্পেসিফিক ডিটেইলস, কার স্পেসিফিক ডিটেইলস, গ্রুপ 1, যাকে গ্রুপ 1-এ লিখে নিছেন। আর বডি 2-তে যাবে হচ্ছে গ্রুপ 2 এর স্পেসিফিক ডিটেইলস। শেষ, কনক্লুশন আছে, স্যার কনফিউজ মেইন জায়গাতে ওভারভিউ যদি ভুল লিখি পুরোটাই গেল। পুরোটাই গেল। এটা তো ওই যে ইয়ের মতো, কি বলে, নারকেল গাছের মতো, উঠা সহজ, লেখা খুবই সহজ, আবার নামা আরো সহজ, মানে ভুল ভালো হলে ওই যে ব্যান্ডেজ করে যাবে। So, এই জন্য যে কাজটা করবেন, ইচ অ্যান্ড এভরিডে রাইটিং প্র্যাকটিস করেন, দেখেন ডে বাই ডে এটা অনেক সহজ হবে। ঠিক আছে স্যার, আমরা নতুন কোশ্চেন ধরতেছি না, কারণ কোশ্চেন ধরলে এটা অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগবে। আমার একটা কোশ্চেন, আমি তো রাইটিং আপনাদের লেখা শেখাবো যে কিভাবে লিখতে হয়, তো আপনাদের আইডিয়া নিয়ে নিয়ে আমি লিখে দেবো, কিন্তু আইডিয়া আপনাদের থেকে নেবো, প্ল্যানিং আপনাদের থেকে নিব, জাস্ট দেখাই দিব লাইন গ্রাফ অথবা বার গ্রাফ এইভাবে লিখতে হয়, ওই রিলেটেড কাজ দিব, আপনি কাজ করে দেন।
ঠিক আছে স্যার, হোপ ইউ অল দ্য বেস্ট। Bilingual Learning Center, BLC, Bogura.